আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখুন, আমি এখানে কচুরমুখীগুলোকে ভালো করে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে এগুলোকে আমি ভাপ দিয়ে নিব। আজকে কিন্তু অনেক সুন্দর একটা দিন, 5ই আগস্ট বিজয় দিবস। আবার নতুন করে বাংলাদেশের ছাত্র জনতার নতুন এই প্রজন্মর ছেলেদের কাছে কোনো কিছুই হার মানায় না। তাদের রক্তের তাজা রক্ত দিয়ে এই দেশ আবারও স্বাধীন হলো। স্বৈরাচারী অত্যাচার আন্দোলন তাদের যে বন্ধ করার ছিল, সেটি আজ সফল হয়েছে। অনেক ভালো লাগছে, চারপাশে বিজয়ের উল্লাস। শুধু বিজয়ের ধ্বনি আসছে, শুনে আমারও খুব ভালো লাগছে। কারণ এক সরকারই একঘেয়েমি হয়ে যায়। অনেক দিন ছিল এই সরকার, সবাই এর পরিবর্তন চেয়েছে, তাই আমিও তার ব্যতিক্রম নয়। আজ অনেক আনন্দের দিন, তাই আপনাদের সাথে ভাবলাম একটি দারুণ রেসিপি শেয়ার করি। এই যে দেখুন, এইখানে কিন্তু আমি কচুরমুখীগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই। এই যে দেখুন, এখানে কচুরমুখীগুলোকে কিন্তু আমি পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, আমি জাস্ট ভাপ দিয়ে ওই পিচ্ছিল গাত পানিটা ফেলে দিয়ে নিচ্ছি। কারণ এটি তরকারিতে পরবর্তীতে যদি আমি অমনি দিয়ে দিতাম, তাহলে একটা পিছলে পিছলে ভাব হতো আর খেতে ভালো লাগতো না। আর এইভাবে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে নিলে খুব সুন্দর কচুরমুখীটা ওই আঠালো পিচ্ছিল ভাবটা কেটে যায় আর খেতে অসম্ভব মজার হয় আর সুন্দর সিদ্ধ হয়। খেতে এমন হলে তা বুঝতেই পারবে না অনেকেই যে এটি কচু, সবাই ভাববে আলু। আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে, কিন্তু অন্য অন্য কিছু খেতে পছন্দ করে না। তাই আমি ওদের জন্য, ওদের কচু খাওয়ানোর জন্য আমি এই পন্থাটি করে থাকি। ওরা বুঝতেই পারে না এটা কচু, তাই ওরা আলু মনে করে খেয়ে নেয়। এখানে দেখুন, আমি একটি দেশি মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদম সুন্দর করে চকচকে করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিব কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি যাতে বিচিটা ভেঙে যায় এবং স্যানটা বের হয়ে আসে। তারপরে দারুচিনি আর কয়েক টুকরা লবঙ্গ আর 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একটু বেশি করে, কারণ আদা রসুনটা একটু বেশি দিতে হবে। তারপরে দিলাম জিরা বাটা। এবার দেব লবণ। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি, আপনারা কেউ যে যেমন খান তেমন দিবেন। আর এইখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচে কিন্তু ঝাল কম, কিন্তু কালারটা হয় দারুণ। আর তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা তো জানেন আমার সব রান্নাতেই আমি এই মাখানো ম্যারিনেট করা মাংস মাছ সব কিছুতেই আমি সরিষার তেল ব্যবহার করি। এই সরিষার তেল ব্যবহার করাতে সুন্দর একটা ঘ্রাণ হয় আর খেতেও অসম্ভব মজার হয়। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখুন, একটু সময় নিয়ে ম্যারিনেট করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর কালারটাও দেখুন, মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে। আর সরিষার তেলের কড়া ঘ্রাণটা কিন্তু বেশ নাকে আসছে। এই যে দেখুন, আমি কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। এই যে অনেকক্ষণ রেখে দিলে একটু পানি পানি ছাড়বে। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি, মাখিয়ে রেখেছিলাম সেটাতেই একটু একটু দেখুন পানি ছড়া শুরু হয়েছে। তারপরে দিলাম প্যানে সানফ্লাওয়ার তেল। আমি এখানে সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি, কারণ আমি সানফ্লাওয়ার তেল খাই। আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল, যে কোনো তেলেই দিয়ে রান্না করতে পারবেন। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। সবগুলো মাংসই ভালো করে
একদম দিয়ে দিলাম। এবার আমি এখানে কষিয়ে নেব, বেশ সময় ভরে কষাতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি এই সময় মিডিয়াম দিয়েছি। একটু সময় নিয়ে কষাতে হবে, বেশি যদি চুলার তাপ হয়ে যায় তাহলে নিচ দিয়ে লেগে উঠবে আর মাংসটা কাঁচা কাঁচা থাকবে। তাই লো মিডিয়ামের মাঝামাঝিতেই দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এক ফোঁটা পানি ব্যবহার করিনি, মাংস থেকেই অটো পানি উঠেছে আর সুন্দর একটা মশলার ঘ্রাণ বের হয়েছে। এরকম রান্না দেখবেন রাস্তাঘাটে দিয়ে যাওয়ার সময় অনেকের ভালো রান্নার সেন্টটা নাকে আসে। আপনি যদি এই টিপসগুলি ফলো করে রান্না করেন, আপনার রান্নার ঘ্রাণও আশেপাশের লোকের নাকে যেতে বাধ্য। তাই আপনি অবশ্যই এইভাবে রান্না করার একদিন ট্রাই করবেন, দেখবেন আপনার রান্নাও অসম্ভব মজার হবে। আর যে খাবে সেও আপনার হাতের রান্নার অবশ্যই প্রশংসা করবে। এই যে দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু আমার ফাইনাল ঝোল না, এরপরে আরও রান্না আছে, এটা জাস্ট কষানোর জন্যই আমি মোটামুটি অল্প একটু পানি দিয়েই রান্না করে নেব। কিছুক্ষণ পরে যে আবার ঢাকনা তুলে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব, কারণ এই পানিটা কমে আসা পর্যন্তই এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। একদম মাংসটা কষানোর উপরই ডিপেন্ড করে টেস্টের। কিছুক্ষণ পরে এই যে দেখুন ঝোলটা কিন্তু কমে আসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে আসছে, কারণ দেশি মুরগির মাংস একটু সময় নিয়ে কষাতে হবে আর ঝোলটা কিন্তু আবারও দিতে হবে। এই একবার ঝোল দিয়েই নামাইলে কিন্তু দাঁত দিয়ে ছেঁড়া যাবে না। এবার আমি ওই মাংসের মধ্যেই দিয়ে দিলাম সেই ভাপ দিয়ে রাখা কচুরমুখীগুলি। কচুরমুখীটা এই অল্প ঝোল থাকা অবস্থায় দিলাম কি জন্য, যাতে মাংস এবং মুখিটা একসাথে কষানো হয় আর এই মুখিটার মধ্যে দিয়ে মাংসের সুন্দর ফ্লেভারটা প্রবেশ করবে। আর ওই ঝোলটা শুকিয়ে গেলেই কিন্তু আমি পরবর্তীতে আবারও ঝোল দেব, এর আগে না। এবার আমি এতে আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি মুখির পরিমাণে তখন লবণ দেইনি, শুধু মাংসের পরিমাণেই লবণ দিয়েছিলাম। এবার মুখির জন্য আর একটু লবণ ব্যবহার করলাম। আবারও ভালো করে কষিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু একটু পরপরই নাড়তে হবে, কারণ মুখিটাতে জানেন আঠালো ভাবটাতে নিচে লেগে যায়। এই কারণে আপনার একটু পরপরই মুখিটা নেড়ে দিতে হবে। ঢেকে দিয়ে একটু পরপরই ঢাকনা তুলে এভাবেই সেমভাবেই কষাতে হবে। যখন নিচে দেখবেন তেল উঠে আসছে তাহলে বুঝবেন আপনার কষানো প্রপারলি হয়ে গেছে। এই যে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, নিচে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি ফাইনালি ঝোলটা দিয়ে দিলাম। এই ঝোলটাই লাস্টের দিকে একদম শেষ করে একদম মাখা মাখা করেই নামিয়ে ফেলবো, আমি তেমন ঝোল রাখবো না। এই যে দেখুন আমার রান্না কিন্তু হয়ে গেছে আর চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে মুখিটাও আমি কেটে দেখালাম, একদম সিদ্ধ হয়ে নরম হয়েছে, অসম্ভব মজার খেতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।